আজকের দিনে আমার ছেলেটা আমার কাছেই ছিল। ওকে আজকে সঙ্গে নিয়ে যে ঢাকা আসার জন্য আমি টিকিট কেটে নিয়ে আসলাম। তো আমাকে বলছিল আগে থেকে যাবো, আমি 10 তারিখে যাব। ও অনেকগুলো ইন্টারভিউ ছিল, আমি বলছিলাম যে বাবা তুমি যাও। তো শেষ পর্যন্ত ও ঢাকায় 10 তারিখে 10 জুলাই আসে। আমি মা হয়ে বুঝতে পারতেছিলাম ওর ভিতরে কিছু হচ্ছে, ও খবরাখবর নিচ্ছে, ওর ভিতরে যে একটা যে আন্দোলন চলতেছে এটা ও আমার সামনে বুঝতে দেয়নি। ও আসার আগে আমার মেয়েকে বলে আসলো যে আম্মু কখনো যদি বিপ্লব হয় আমি যেন রাজপথে শহীদ হই। এই কথাটা শুধু একদিন না, ওর বন্ধু বান্ধব অনেকেই সবসময় বলতো। তো আজকে আসলে এই কথাই বারবার মনে পড়ে যে আল্লাহ হয়তো তার এই কথাটা কবুল করেছে। এখন ডোনার চলে আসছে, আমার ছেলে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে। তার চোখে মুখে তার স্বপ্ন ছিল যে সিনেমাটোগ্রাফার হবে। তো সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার যে একটা কেরিয়ার হতে পারে আসলে আমি মা আমার মতন অনেকেই হয়তো বুঝতে পারেনি। আমার ধারণা ছিল সিনেমা হবে, সেখানে যাবে। সারোয়ার ফারুকী ও চলে আসার আগে আগে আমাকে বললো আম্মু আমি না ওনার কাছে গিয়েছিলাম, আমরা কয়েকজন মিলে একটা কাজ করব। সেদিন আমি গুরুত্ব দিইনি। তো যেদিন সারোয়ার ফারুকীর সঙ্গে আমার দেখা হলো, উনি তখন প্রিয়র কথা বর্ণনা করলো, প্রিয় কিভাবে দাঁড়ায়। তখন আমি অবাক হয়ে দেখলাম যে ছেলেকে আমি সবসময় এই ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফিকে আমি একটু ইগনোরই করতাম। আমার কাছে মনে হতো এটা কেরিয়ার না। আজকে যখন আমি এইরকম ক্যামেরা এইরকম জিনিস দেখলে আমি আসলে নিজে ঠিক থাকতে পারি। আমার সন্তান একদিন আমার ডকুমেন্টারি করার জন্য গিয়েছিল, সেদিন বলেছিলাম বাবা এখন আমাকে নিও না, কারণ আমি একজন নারী উদ্যোক্তা। আজকে আমার ছেলের সুবাদে আজকে অনেকেই আমার ডকুমেন্টারি করে। আমার ছেলে 19 জুলাই সায়েন্স ল্যাব মোড় মেইন রোডে ও গুলিবিদ্ধ হয়। 19 জুলাই একটা ভয়াবহ অবস্থা, কেউ কোথা থেকে নড়তে পারছিল না। আমার ছেলেকে পাওয়ার জন্য আমি জানতাম আমার ছেলে খুব বোকা শোকা, ও কারোর সঙ্গে তেমন একটা মিশে না, কিন্তু আমার ছেলেকে খোঁজার জন্য যে সাংবাদিক তথ্য নির্মাতা যারা আছে দৃক পাঠশালা, তারা সবাই মিলে আমার ছেলেকে খুঁজে রাত 1টায় বের করেছে। যখন আমি জানতে পারি আমার ছেলে মেডিকেল মর্গে, পরবর্তীতে তারা যখন আমার আত্মীয় স্বজন তারা পোস্টমর্টমের কথা বললো, তখন আমার একটাই মাথায় ছিল যে কোনো মা আসলে ছেলেকে কাটা ছাড়া দেখতে পারে না। তো তখন আমার মনে হয়েছিল যে আমার ছেলের বিচার চাইতে হবে, বিচার চাইতে গেলে আমার পোস্টমর্টেম দরকার। এটাও অনেক কিছু করেই পোস্টমর্টেম করা হয়েছে। 20-21 জুলাই আমার ছেলেকে মাটি দেওয়ার পর রাত 3টার সময় আমার বাসায় 500 পুলিশ র্যাব আমার বাসা ঘেরাও করে। আমার বাসার দরজা ভেঙে তারা ঢুকে। তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন, এখন আপনারা মেরে গেলেও আমার কোনো কষ্টই লাগবে না। 21 জুলাইয়ের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত আমি রংপুর শহরে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমি দৌড়ে বেড়াইছি। যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমি খুব কেঁদেছি। আমার ছেলের কণ্ঠেও ছিল বলিষ্ঠ বিদ্রোহ। 18 তারিখে যখন মারা গেল অনেকেই, আমি তাদের জন্য কেঁদেছি, কিন্তু আমার সন্তানের মৃত্যু আমাকে আসলে তখন কাঁদাতে পারেনি। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার সব সন্তানদের বিচার আমাদেরকে চাইতেই হবে। 5ই আগস্ট যখন দেশ স্বাধীন বলতে বাক স্বাধীনতা, একটা ভোটের জন্য ভোটাধিকার অধিকার, আমি তখন আবু সাইদ চত্বরে আমি চলে গিয়েছিলাম। সেদিন আমি বাসায় এসে হয়তো একটু কেঁদেছি। আমি যখন ঢাকায় আসলাম আমার ছেলের
মামলা করার জন্য সেদিন আমি 10টায় গিয়েছি, রাত 1টায়। সেদিনও আমাকে ঢাকা ভার্সিটি ছাত্র ইউনিয়ন, দ্রিক, পাঠশালা, তারা সবাই আমাকে আমার পাশে ছিল। তার 2 দিন পরে যখন আমি আমার ছেলের ফুটেজ খোঁজার জন্য আমি নিজেই দৌড়ে দৌড়ে বেরিয়েছি, কারণ আমি জানি দেশের অবস্থাটা তখনও ভালো না। তখন আমার সঙ্গে ক্রিকের মা বা আরও অনেকেই ছিল। তো সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি, আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বের হয়ে গেছে। 35 থেকে 40 জন এপিবিএন আমার ছেলেকে তারা টেনে হিচড়ে, ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর গুলি চালায়। পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে 2 জন দুপাশে ধরে দুলিয়ে দুলিয়ে যখন গাড়িটাতে ফিট দিল, সেদিন আসলে আমি থাকতে পারি। সেদিন মনে হয়েছিল যে অন্য বাবা মায়ের সন্তানরা তারা নিজের চোখে দেখেছে। আমি শহীদ ইয়ামিন, শহীদ নাফিস, তাইমিমা এবং আরও অনেকে যারা আছে, তাদের মৃত্যুগুলো আমি সবসময় মনে করি, করে আমি আমার সন্তানের কষ্টটাকে ঢেকে রাখি। যাই হোক, পরবর্তীতে ট্রাইব্যুনালে মামলা করেছি। আমার ছেলে প্রচণ্ড বই পড়ত, প্রচণ্ড জ্ঞানী ছিল। আজকে সে বেঁচে থাকলে হয়তো অনেক বড় একটা কাজ করে দেশকে দেখাতে পারত। আমার ছেলের একটা সন্তান আছে, পদ্মপ্রিয় পারমি জামান। ওর বয়স তখন 4 ছিল, এখন 5। অনেক মিডিয়া যারা তথ্যচিত্র নির্মাণ করছে তারা বারবারই বলছে যে বাচ্চাটা আমরা একটু কথা শুনবো। আসলে বাচ্চাটা যখনই ওর বাবার কথা মনে করে, এই ক্যামেরাগুলো দেখে, তখনই ওর জ্বর আসে। আজকে বেশ 1 তারিখের আগে থেকে যারা যারা আমাকে ফোন দিয়েছে, এর মধ্যে বাচ্চাটা যখনই কারো কোলে কোনো বাচ্চাকে দেখে, ঠিক তার একটু পরে ওর জ্বর চলে আসে। ও এর মধ্যে 2বার জ্বরে আক্রান্ত হয়েছে। আমাকে গতকালকে বলছে, মা আমার প্রিয় বাবা কখন আসবে? দেখলাম তার চোখ মুখ অন্ধকার। তো আমরা মা ভাই বোন যারা আছি, আমরাই তো সহ্য করতে পারি না, তাহলে ওই ছোট্ট শিশুটা ও কিভাবে সহ্য করছে? এই কারণে আমি সবাই কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে ওকে এই মুহূর্তে আসলে কোথাও আনা যাবে না। তো যারা মিডিয়াতে আছেন, আমি এর আগেও বলেছি, তথ্য মন্ত্রণালয়ে মিডিয়াকে অনেক শক্তিশালী করতে হবে। মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান এটা যদি পাইয়ে দেওয়া যায়, হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরো অনেক ভালো কাজ করবে। তাদের এই জায়গাটাতে তাদের সেই সম্মান ছিল না বলেই হয়তো তারা ফ্যাসিস্টের সঙ্গে তারা মিলে যেত। তাদের সংসার ব্যয় বহন করার জন্য অনেকেই হয়তো বাধ্য হতো। আমার ছেলে যেহেতু সাংবাদিক ছিল, আমি ওর কষ্টটাকে খুব দেখেছি। একটা ছেলে প্রথম অবস্থায় 14,000 টাকা বেতন পায়, মা রংপুর থেকে সব কিছু পাঠিয়ে দেয়। তো সে তো বাচ্চা বউকে নিশ্চিত করে ঘর থেকে বের হতে পারে না, তার মাথায় টেনশন থাকে। তা যারা মিডিয়াতে যারা তৃণমূল পর্যায়ে কাজ করে, আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করে। তাদের কারণে আজকে হয়তো মিডিয়া অনেক তথ্যগুলো দিতে পারে। এটা আমি অবশ্যই তথ্য মন্ত্রণালয় এর আগেও বলেছি, আজও বলবো। আমার সবাই যারা মিডিয়াতে আছেন সবাই আমার সন্তান সমতুল্য। আর আমি মা, আমার সঙ্গে আরো অনেক ভাই বোন শহীদের এখানে বসে আছে বাবারা। এটা আমাদের চাওয়া। আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে নির্বাচনের আগে যেন আমাদের বিচারটা হয়, আমরা যেন জুলাই যে সনদটা আমরা যেন পাই। কারণ আমরা অন্যান্য দলের কাছে আমরা আশাব্যঞ্জক কথাগুলো প্রথম থেকেই শুনতে পারিনি। যদি শুনতে পাইতাম তাহলে হয়তো আজকে প্রত্যেকটা জায়গায় শহীদের বাবা মারা এটা নিয়ে কথা মনে হয় বলতো না। তো আজকে সময় আসলে অনেক কম।
সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। শহীদের